যা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা জানো যে তড়িতের রাসায়নিক প্রভাব এই অধ্যায়টা আমি পড়াচ্ছিলাম। আজকে তার পরবর্তী অংশ আমরা দেখব কি কি আছে। না, আমি দেখো হেডিং কি দিয়েছি, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ ঘটাচ্ছি। তোমরা আগের দিন দেখেছিলে আমরা একটা পাত্রে নিয়েছি, সে পাত্রে অ্যাসিড মিশ্রিত জল নিয়েছি। অ্যাসিড মিশ্রিত জল ক্যাথোড, অ্যানোড, ব্যাটারি সবই বুঝতে পারছো। প্রশ্ন হচ্ছে জলের সঙ্গে আমরা অ্যাসিডটা মেশালাম কেন? না, বিশুদ্ধ জলে মুক্ত আয়নের উপস্থিতি এতই কম থাকে যে তার মধ্যে দিয়ে তড়িৎ ভালোভাবে যেতে পারে না। তড়িৎ যাতে জলের মধ্যে দিয়ে ভালোভাবে যায় সেজন্য আমরা কি করেছি, না জলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড মিশিয়ে নিয়েছি। জলের সঙ্গে যখনই আমরা সালফিউরিক অ্যাসিড মেশালাম, জল সে নিজে ভেঙে গিয়ে H+ ক্যাটায়ন আর OH- অ্যানায়ন দিল, আর H2SO4 ভেঙে গিয়ে H+ ক্যাটায়ন আর SO4 2- অ্যানায়ন দিল। তোমরা কেউ কেউ আগের দিন বুঝতে পারোনি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে গিয়ে অ্যানায়ন আর ক্যাটায়ন সমান সংখ্যা দেয়, এটা ঠিক না। এখানে দেখো সালফিউরিক অ্যাসিড যখন ভাঙলো তখন H+ দুটো আর সালফেট মূলক কিন্তু একটা, কিন্তু এদের প্লাস মাইনাস মোট এরও দুটো প্লাস, এখানে দুটো মাইনাস। আধান ঠিক থাকছে, আধানের সংখ্যা যেটা থাকে সেটা ঠিক থাকে, কিন্তু অ্যানায়ন আর ক্যাটায়নের সংখ্যা সমান নাও হতে পারে, এটা এখানে বোঝা যাচ্ছে। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে কি করতে দেখব আর অ্যানোডে আমরা কি করতে দেখব। দেখো আমি এখানে লিখেছি ক্যাথোডে যা ঘটে। ক্যাথোডে কি ঘটবে না, যেহেতু এটাও H+, এটাও H+, ক্যাটায়ন হিসাবে H+ আর কিছু এখানে বিদ্যমান নেই, তাহলে ক্যাথোডে H+ যাবে, সে গিয়ে একটা ইলেকট্রন ক্যাথোড থেকে নেবে, নিয়ে সে হাইড্রোজেন পরমাণু তৈরি করবে। এরকম দুটো হাইড্রোজেন পরমাণু তারা এক অণু হাইড্রোজেন উৎপন্ন করে ক্যাথোডের গা বেয়ে উপরের দিকে উঠবে। এই হচ্ছে ক্যাথোডে যা ঘটনাটা ঘটে তাই। ক্যাথোডে ক্যাটায়ন গেল, সে ইলেকট্রন নিল, সে হাইড্রোজেন পরমাণু হলো, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন অণু হলো। এই অণুগুলো বুদবুদের আকারে ক্যাথোডের গা বেয়ে উপরের দিকে উঠে যাবে। অ্যানোডে কি ঘটবে না, অ্যানোডে যেহেতু অ্যানায়ন দুই প্রকার অ্যানায়নের মধ্যে যে কোনো এক প্রকার যায়, OH- অ্যানোডে যায়, OH- অ্যানোডে যাবে, তার বাড়তি ইলেকট্রনটা সে ছেড়ে দেবে। সে কি করবে না, সে OH মূলক হবে। এরকম 4টে OH মূলক এক জায়গায় হওয়ার পর তার উৎপন্ন করবে 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। এই অক্সিজেন গ্যাস আর এটা হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যানোডে পাচ্ছি আমরা অক্সিজেন গ্যাস আর ক্যাথোডে পাচ্ছি আমরা হাইড্রোজেন গ্যাস। লক্ষ্য করো, 4টে যদি হাইড্রোজেন থাকতো, মানে 4 পরমাণু যদি H+ হতো, মানে 4টে H+ নিয়ে শুরু করলে আমরা 2 অণু H2 পেতাম। 4টে এখানে এরকম দুটো ঘটনা ঘটতো। তাহলে এখানে 4 জনের জন্য পেয়েছো তুমি O2 একটা, 1 অণু, আর তাহলে এখানে পেতাম আমরা 2 অণু। তাহলে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের তুলনায় দ্বিগুণ হবে। মনে রাখবে, অ্যানোডে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে আর ক্যাথোডে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে, ক্যাথোডে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে অক্সিজেন। তাহলে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন যা হবে, অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন তার অর্ধেক হবে। এটা বুঝে রাখবে ভালো করে। জলের তড়িৎ বিশ্লেষণ এই ঘটনাটাই ঘটে। এবার আমরা কি ঘটনা ঘটাবো না, জলীয় দ্রবণ নেব কপার সালফেটের। কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ নিলে কপার সালফেট CuSO4 সে ভেঙে গিয়ে Cu2+ যোগ SO4 2- উৎপন্ন করবে। আর যেহেতু জলের মধ্যে দিয়েছো, জল নিজেও ভেঙে যাবে, H+ ক্যাটায়ন আর OH- অ্যানায়ন। আমরা জলীয় কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ ঘটাচ্ছি কি নিয়ে না, ক্যাথোড আর অ্যানোড হিসাবে আমরা গ্রাফাইট ব্যবহার করেছি। গ্রাফাইটের তড়িৎদ্বার দিয়ে জলীয় কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে কে যাবে না, H+ আয়নের চেয়ে Cu2+ আয়নের
ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেশি বলে ক্যাথোডে Cu2+টাই যাবে, সে গিয়ে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে ধাতব কপার করে না ক্যাথোডের গায়ে জমা হতে থাকবে। আর অ্যানোডে কি হয় না, অ্যানোডে OH মূলকটাই যায় জলের মতোই, এখানে সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে সে OH মূলক হয়। OH মূলক এরকম চারটে, সে উৎপন্ন করবে 2 অণু জল আর অক্সিজেন। তাহলে অ্যানোডে আমরা অক্সিজেন গ্যাস পাবো। ভালো করে লক্ষ্য করো, এটা কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আমরা ঘটিয়েছি, যখন তড়িৎদ্বার হিসেবে আমরা গ্রাফাইট নিচ্ছি তখন এই ঘটনা ঘটছে। একই কাজ আমরা করব, মানে জলীয় কপার সালফেটের দ্রবণেরই তড়িৎ বিশ্লেষণ ঘটাবো, কিন্তু তড়িৎদ্বার হিসেবে আমরা কপার নেব, কপার তামার তড়িৎদ্বার নেব দুটোই। তখন কি ঘটনা ঘটবে না, তখন ক্যাথোডের বিক্রিয়া ঠিকই থাকে, ক্যাথোডে ক্যাটায়ন রূপে Cu2+ যায়, সে গিয়ে ধাতব কপার হিসাবে এর গায়ে জমা হবে, কপার তড়িৎদ্বারের গায়ে কপার এসে জমা হচ্ছে। ভালো করে লক্ষ্য করো। আর অ্যানোডে কি হবে না, অ্যানোড কপারের হওয়ার জন্য ও কোনো প্রকার অ্যানায়নকে ওর কাছে আসতে দেবে না। ও কি করবে, কপার পরমাণু সে নিজেই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ আয়ন হিসাবে দ্রবণের মধ্যে চলে আসবে। তাহলে ক্যাথোডে কপার পরমাণু জমা হচ্ছে বা অণু জমা হতে থাকছে, আর অ্যানোড থেকে কপার পরমাণু ক্যাথায়ন হিসাবে দ্রবণের মধ্যে চলে আসছে। তাহলে কপার তড়িৎদ্বার ব্যবহার করে জলীয় কপার সালফেটে তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়ার মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে। ক্যাথোডে যা আছে তাই ঘটছে আগের মতো, কিন্তু অ্যানোড বিক্রিয়াটা চেঞ্জ হয়ে গেল। এটাকে আমরা বলছি যে তড়িৎদ্বার পাল্টালে তড়িৎ বিশ্লেষণের ঘটনাগুলিও চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণের ঘটনাকে প্রভাবিত করে। এরপর যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে তড়িৎ লেপন। জটিল কিছু নয়। তড়িৎ লেপনটা কি না, ধরো এখানে আমরা কপার ক্যাথোডের পরিবর্তে লোহার ক্যাথোড ব্যবহার করলাম, লোহার। তাহলে লোহার কপার ক্যাথোডটা দিলে কি হবে না, ক্যাথোডে কপার গুলো এসে লোহার গায়ে জমা হতে থাকবে। তাহলে টোটালি আমরা যদি এটাকে একটা লোহার দণ্ড ভাবি, তাহলে লোহার দণ্ডের গায়ে কি হবে, কপার এসে জমা হবে, মানে কি লালাবো আমরা তামা দেখতে পাবো, চারিদিক দিয়ে লেপে দিয়েছে মনে হবে। তাহলে এই যে ঘটনাটা, লোহার উপর আমরা কপারের প্রলেপ দিতে পারলাম, এটাকে আমরা বলছি তড়িৎ লেপন। তড়িৎ বিশ্লেষণটাকে কাজে লাগিয়ে আমরা কোনো এক প্রকার ধাতুর উপর অন্য এক প্রকার ধাতুর প্রলেপ দিতে পারছি, এটাকে আমরা বলছি তড়িৎ লেপন। এবার তড়িৎ লেপন যার উপর দেওয়া হবে, যেমন আমি লোহার নিয়েছিলাম, লোহার উপর কপারের প্রলেপ দিতে চেয়েছি, লোহাটাকে আমরা কি হিসেবে ব্যবহার করেছি, ক্যাথোড। আর যার প্রলেপ দেবো তাকে নিতে হবে অ্যানোড। আর যার প্রলেপ দিচ্ছ তারই কোনো লবণকে আমরা কি হিসেবে ব্যবহার করছি না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই হচ্ছে সাধারণ নিয়ম তড়িৎ লেপনের। তাহলে যার উপর প্রলেপ দিতে হবে সেটাকে আমরা ব্যবহার করব ক্যাথোড হিসাবে, যার প্রলেপ দিতে হবে তাকে আমরা ব্যবহার করব অ্যানোড হিসাবে, আর যার প্রলেপ দিচ্ছি তারই কোনো লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করব। তাহলে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের একটা ব্যবহারিক প্রয়োগ, তড়িৎ লেপন। এছাড়া আমাদের কি আছে না, তড়িৎ বিশ্লেষণটাকে কাজে লাগিয়ে আমরা ধাতু বিশোধন করতে পারি। ধাতু শুদ্ধ কি করে করব না, আগেরটা তোমরা ধরে নাও, এখানে যদি আমার কপার তড়িৎদ্বারী থাকতো, সেটাকে আমরা শুরু করে নিলাম, আর আমরা একটা অশুদ্ধ কপার দণ্ড অ্যানোড হিসাবে নিয়ে নিলাম, তাহলে কপার পরমাণুগুলোই খুলে খুলে দ্রবণের মধ্যে চলে আসবে, আর এখানে কপারই জমা হতে থাকবে। কপার ছাড়া যে অশুদ্ধিগুলো থাকবে সেগুলো সব পড়ে যাবে। তাহলে আমরা কি করতে পারছি, বিশুদ্ধ কপার এখানে উৎপন্ন করতে পারছি, এটাকে আমরা বলছি ধাতু বিশোধন। এছাড়াও তড়িৎ বিশ্লেষণের আরেকটা ব্যবহারিক প্রয়োগ আছে, সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন। এখানে আমি আর তেমন কিছু বলছি না, তোমরা পরবর্তীতে বুঝতে পারবে যে তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে ধাতু নিষ্কাশনও করা যায়, বিভিন্ন প্রকার ধাতু সংগ্রহ করা যায়। এই হচ্ছে তোমাদের তড়িতের রাসায়নিক প্রভাবের পরবর্তী অংশ। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, বাড়িতে বই পড়বে, আর 7টার সময় আমি কিছু প্রশ্ন দেবো, তোমাদের সঙ্গে থাকবো।